অত্যন্ত আবেগ এবং এক বুক স্বপ্ন নিয়ে যাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বরণ করে নিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রিয়তমা স্ত্রী আজ পথের ধারের নোংরা আবর্জনা কুড়াচ্ছিল। এই রূঢ় বাস্তবতাটি রবির অস্তিত্বকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এটি বীরগঞ্জ জেলার একটি শান্ত ও নিভৃত গ্রাম রূপপুরের এক সত্য ঘটনা। আর বিশ্বাস করুন, এটি কেবল নিছক কোনো গল্প নয়, এটি আসলে একটি জীবন্ত আয়না যা মানুষকে তার নিজের প্রকৃত স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয়। সেদিন ছিল তপ্ত দুপুরের সময়। রূপপুর গ্রামটি ঐতিহাসিকভাবেই একটি প্রমত্তা নদীর তীরে অবস্থিত, যেখানে জলরাশির কলকল ধ্বনি সারাক্ষণ কানে প্রতিধ্বনিত হতে থাকে। বন্ধুগণ, ঠিক সেই শান্ত গ্রামটি থেকেই আমাদের এই কাহিনীর সূত্রপাত হয়। গ্রামের মহিলারা কলসি ভরে জল নিয়ে নিজেদের ঘরের দিকে ফিরছিলেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা মনের আনন্দে মেতেছিল খেলাধুলায়। ঠিক সেই গ্রামের মাঝখানে রাজপ্রাসাদের মতো একটি বিশাল অট্টালিকা দাঁড়িয়েছিল, যার দেয়ালগুলো ছিল অনেক উঁচু, ছাদটি পাকা আর সদর দরজায় লাগানো ছিল প্রকাণ্ড এক লোহার গ্রিল। গ্রামবাসীরা সেই বাড়িটিকে অরণির বাড়ি বলে ডাকত। অরণি ছিল সেই এলাকার সবচেয়ে প্রতিপত্তিশালী এবং ধনী ব্যক্তির আদুরে কন্যা। সে এতটাই অপরূপা ছিল যে মানুষ পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকত, আর তার মন ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যার কারণে আবাল বৃদ্ধ বনিতা সবাই তার প্রশংসায় পঞ্চমুখ থাকত। কিন্তু ঠিক সেই গ্রামেরই অন্য এক প্রান্তে খড় দিয়ে ছাওয়া একটি জীর্ণ ভাঙা কুঁড়েঘর ছিল, যেখানে তার পরিবারের সাথে বসবাস করত আকাশ। আকাশ ছিল এক অতি দরিদ্র কৃষকের সন্তান, যার সহায় সম্বল বলতে পৃথিবীর বুকে কিছুই ছিল না। কেবল তার চোখের পাতায় জমা ছিল আকাশ ছোঁয়া কিছু স্বপ্ন। আকাশের পরিহিত পোশাকগুলো অত্যন্ত সাধারণ ও মলিন হলেও তার চোখের তারায় জ্বলজ্বল করছিল জীবনে বড় কিছু করে দেখানোর এক তীব্র অগ্নিশিখা। একদিন গ্রামের সাধারণ কুয়োর পাড়ে জল নেওয়ার জন্য প্রচুর ভিড় জমেছিল। সেই ভিড়ের মধ্যেই অরণি শান্তভাবে নিজের কলসিতে জল ভরছিল। ঠিক সেই মুহূর্তেই আকাশও সেখানে নিজের প্রয়োজনে উপস্থিত হল। কুয়োর চারধারে মানুষের প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কি হচ্ছিল, আর আচমকাই আকাশের হাত অরণির মাটির কলসিতে সজোরে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে কলসিটি মাটিতে আছড়ে পড়ল এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চারদিকে এক শ্মশান নীরবতা নেমে এলো, এবং উপস্থিত মানুষজন একে অপরের কানে ফিসফিস করে বলতে লাগল যে এবার হয়তো আকাশের কপালে চরম দুর্ভোগ আছে, কারণ অরণি নিশ্চয়ই ভীষণ রেগে যাবে। কিন্তু অরণি যা করল তা উপস্থিত প্রত্যেকটি মানুষকে বজ্রাহতের মতো চমকে দিল। সে মধুর এক টুকরো হাসি হেসে বলল যে এতে কোনো সমস্যা নেই, কারণ ভুলবশত এমনটা হতেই পারে। তার সেই কণ্ঠস্বরে না ছিল কোনো ক্রোধ, না ছিল কোনো আভিজাত্যের অহংকার, বরং সেখানে কেবল এক বুক সততা মিশেছিল। সেদিন আকাশ প্রথমবার কোনো বিত্তশালী মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, এবং তার নিজের দীনতাকে আর ছোট বলে মনে হয়নি, বরং তার মনে হল যে মনুষ্যত্বই হল পৃথিবীর আসল সম্পদ। ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের দুজনের জীবনের এক অদৃশ্য গল্পের সূচনা হল। এর কয়েক মাস অতিবাহিত হওয়ার পর পুরো গ্রামে একটি চাঞ্চল্যকর খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল। জানা গেল অরণির বাবার বিশাল ব্যবসা পুরোপুরি ডুবে গেছে, এবং ঋণের বোঝা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের মাথা গোজার শেষ আশ্রয়স্থল বাড়িটি পর্যন্ত বিক্রি হওয়ার উপক্রম হয়েছে। পাড়া প্রতিবেশীরা নানা কথা বলতে শুরু করল যে তাদের এত অহংকার ছিল বলেই আজ টাকা ও সম্মান দুটোই ধুলোয় মিশে গেল। এরপর একদিন নিরুপায় হয়ে অরণির বাবা এক কঠিন সিদ্ধান্ত নিলেন যে অরণির বিয়ে খুব দ্রুত দিয়ে দিতে হবে, এবং তিনি এমন একটি পাত্র বাছলেন যা গ্রামের কেউ কল্পনাও করতে পারেনি। তিনি আকাশের মতো এক গরিব ঘরের ছেলের সাথে অরণির বিয়ে ঠিক করলেন, কারণ আকাশ ছিল সৎ এবং কোনো প্রকার যৌতুক ছাড়াই এই বিয়েতে রাজি হয়েছিল। বিয়ের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো, ঢাক ঢোলের শব্দে চারপাশ মুখরিত হল, এবং বরযাত্রীও এলো। গ্রামের উৎসুক মানুষজন সেখানে ভিড় জমাল, কিন্তু সেই দুটি তরুণ হৃদয়ের ভেতরে তখন অন্যরকম এক ঝড় বয়ে যাচ্ছিল। অরণি একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর আকাশ মনে মনে খুশি থাকলেও তার মনের গভীরে এক অজানা ভয় কাজ করছিল। তার বারবার মনে হচ্ছিল এই অসম সম্পর্কের সমীকরণ হয়তো মিলবে না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অরণি আকাশের সেই ছোট্ট কুঁড়েঘরে এসে উপস্থিত হল, যেখানে বিলাসিতার কোনো ছিটেফোঁটা নেই, নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা,
কিন্তু তা সত্ত্বেও সে কখনো কোনো অভিযোগ করেনি, বরং সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত, কুয়ো থেকে জল আনত, উনুন ধরিয়ে রান্না করত এবং ঘরের যাবতীয় কাজ একা হাতে নিপুণভাবে সম্পন্ন করত। আকাশ মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখত, কিন্তু লোকচক্ষুর অন্তরালে তার মনের ভেতরে হীনমন্যতার বীজ দানা বাঁধতে শুরু করেছিল। প্রতিবার যখন কোনো গ্রামবাসী বলত যে ধনীর দুলালি আজ এক ভিখারির ঘরে এসে পড়েছে, তখন আকাশের বুকে তীরের মতো এক যন্ত্রণা বিঁধত এবং সেই হীনমন্যতা ধীরে ধীরে বিষাক্ত অহংকারে রূপান্তরিত হতে থাকল। একদিন নিস্তব্ধ রাতে আকাশ একাকী বাইরে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। তখন অরণি তার পাশে এসে বসল এবং মায়াবী স্বরে জানতে চাইল যে সে কি ভাবছে। আকাশ সেই প্রথমবার নিজের মনের আগল খুলে দিয়ে বলল যে মানুষজন মনে করে সে অরণির যোগ্য নয়। অরণি হেসে উত্তর দিল যে তার কাছে আকাশই তার পৃথিবী। কিন্তু এই সহজ কথাটি আকাশের পৌরুষে আঘাত করল এবং তার মনে হল অরণি হয়তো তার ওপর করুণা করছে। ঠিক এখান থেকেই তাদের সম্পর্কের মোড় ঘুরে গেল। কিছুদিন পর আকাশ সংকল্প করল যে সে শহরে যাবে এবং বড় কিছু হয়ে নিজেকে প্রমাণ করবে। অরণি তাকে বাধা দিল না, বরং নিজের শরীরের শেষ সম্বল গয়নাগুলো খুলে আকাশের হাতে তুলে দিয়ে বলল যে এগুলোই হলো তাদের আগামী দিনের স্বপ্নের পুঁজি। যেদিন আকাশ শহর অভিমুখে যাত্রা করছিল, অরণি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে কিন্তু মুখে হাসির রেখা বজায় রেখে বলল, যখন তুমি অনেক বড় হবে তখন দয়া করে ভুলে যেও না যে তুমি কোথা থেকে এসেছ। আকাশ পিছন ফিরে না তাকিয়েই চলে গেল, আর অরণি একা দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগল যে আজ সে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু একদিন সে নিজেকেই হারিয়ে ফেলবে। বন্ধুগণ, প্রবাদ আছে যে মানুষ যখন পরিবর্তিত হয় তখন তার চলন বলন নয়, বরং তার পুরো পরিচয়টাই বদলে যায়। আকাশও এবার পরিবর্তনের নেশায় মত্ত হতে চলেছিল। শহর হলো এমন এক জায়গা যেখানে সবাই অন্ধের মতো ছুটছে, কেউ স্বপ্নের পেছনে তো কেউ কারি কারি টাকার লোভে, আর আকাশও তাদের ভিড়ে সামিল হল। যখন সে প্রথমবার যান্ত্রিক শহরে পা রাখল তখন সবকিছুই তার কাছে বিস্ময়কর মনে হল। আকাশ ছোঁয়া দালান কোঠা, দ্রুতগামী যানবাহন আর মানুষের অন্তহীন ভিড়। এমন ভিড় যেখানে কেউ কারোর দিকে ফিরে তাকানোরও সময় পায় না। শুরুটা একেবারেই মসৃণ ছিল না। আকাশকে বেঁচে থাকার তাগিদে অতি নগণ্য কাজও করতে হয়েছিল। কখনো সে নোংরা হোটেলে এঁটো বাসন মেজেছে, কখনো মালবাহী ট্রাকের ভারী মাল নামিয়েছে, আবার কখনো হাড় কাঁপানো শীতে রাত জেগে পাহারাদারি করেছে। অনেক রাত এমনও গেছে যখন পেটে দানা পানি ছাড়াই সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে পরাজয় স্বীকার করেনি, কারণ তার মনে নিজেকে প্রমাণ করার এক প্রবল জেদ ছিল। কালক্রমে ভাগ্য তার সহায় হল এবং একজন প্রভাবশালী ব্যবসায়ীর সুনজর তার উপর পড়ল। আকাশের কঠোর পরিশ্রম আর একনিষ্ঠতা দেখে তিনি তাকে একটি ছোট ব্যবসায়িক সুযোগ দিলেন, এবং সেখান থেকেই তার জীবনের মোড় 180 ডিগ্রি ঘুরে গেল। সে ধীরে ধীরে ব্যবসার কূটকৌশল আয়ত্ত করল, মানুষের সাথে সম্পর্ক গড়া শিখল, এবং সবচেয়ে বড় কথা, সে অঢল অর্থ উপার্জন করতে শুরু করল। কয়েক বছরের নিরলস প্রচেষ্টায় আকাশ নিজের একটি স্বতন্ত্র সাম্রাজ্য গড়ে তুলল এবং চোখের পলকে সে একজন প্রতিষ্ঠিত ও সফল মানুষে পরিণত হল। এখন তার কাছে যা চায় তার সবটাই ছিল: বিলাসবহুল গাড়ি, বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত অফিস আর চারদিকে তার যশের জয়গান। কিন্তু এই প্রাচুর্যের মাঝেই সে তার শিকড়কে হারাতে শুরু করল। এখন তার আর নিজের গ্রামের কথা মনে পড়ে না, সেই ভাঙা ঘরের স্মৃতি তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। আর সবচেয়ে পরিতাপের বিষয় হল সে অরণির কথা ভুলেই গিয়েছিল, কিংবা বলা ভালো, সে সজ্জানে তাকে ভুলে থাকতে চাইছিল। কারণ এখন তার মনে হতো সে যা কিছু অর্জন করেছে তা একান্তই নিজের ক্ষমতায়, কারও সাহায্য বা দোয়ার তার প্রয়োজন নেই। আর এই আত্মম্ভরিতা ধীরে ধীরে তার হৃদয়ে অহংকারের পাহাড় গড়ে তুলল। একদিন আকাশ এক জমকালো পার্টিতে আমন্ত্রিত হয়েছিল, যেখানে চারদিকে অভিজাত মানুষের আনাগোনা, দামি পোশাকের জেল্লা আর উচ্চস্বরে হাসির রোল বইছিল। ঠিক তখনই একজন আগন্তুক তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল যে তার স্ত্রী কি করেন। আকাশ কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বলল যে সে এক অজপাড়া গায়ে থাকে। সে কথাটা এতটাই অবজ্ঞার সাথে বলল যেন অরণি তার জীবনের এক অপ্রয়োজনীয় বোঝা। সেই রাতেই আকাশ নিজের আলিশান ফ্ল্যাটে ফিরে এসে দীর্ঘক্ষণ ধরে ভাবতে থাকল এবং শেষ পর্যন্ত এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিল যে তাকে এই তথাকথিত নিচু স্তরের সম্পর্ক থেকে চিরতরে মুক্তি পেতে হবে। পরের দিনই সে কয়েক বছর পর অরণিকে ফোন করল।
অরণি যখন অপর প্রান্ত থেকে তার প্রিয় মানুষের কণ্ঠস্বর শুনতে পেল তখন তার চোখ আনন্দাশ্রুতে ভরে গেল এবং সে পরম মমতায় জানতে চাইল যে আকাশ কেমন আছে। কিন্তু আকাশ কোনো সৌজন্যতা না দেখিয়ে সরাসরি শহরে চলে আসতে বলল। কোনো ভালোবাসা বা স্নেহের ছোঁয়া না থাকলেও অরণি এই ভেবেই খুশি হল যে হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এবং সে তার সমস্ত রঙিন স্বপ্ন বুকে নিয়ে শহরে পৌঁছল। যখন অরণি আকাশের সামনে এসে দাঁড়াল তখন তার দু চোখে ছিল সেই আদি ও অকৃত্রিম ভালোবাসা, কিন্তু আকাশের চোখে তখন কোনো মায়া ছিল না, সেখানে কেবল এক শীতল নিষ্ঠুরতা বিরাজ করছিল। সে অরণিকে সোজা নিজের কর্পোরেট অফিসে নিয়ে গেল, যেখানে চারদিকে চাকচিক্যময় মানুষ আর দামি আসবাবপত্রের ছড়াছড়ি। অরণি কিছুটা কুঁকড়ে গিয়েছিল এবং সে বারবার আকাশের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ তার সামনে একটি ফাইল ছুঁড়ে দিল। অরণি যখন সেই ফাইলটি খুলল তখন তার হাত থরথর করে কাঁপতে লাগল, কারণ ওগুলো ছিল বিবাহ বিচ্ছেদের আইনি কাগজ। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সময় থমকে গেছে, পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেছে এবং অরণির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অরণি ফ্যালফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে থাকল, তার চোখের দৃষ্টিতে হাজারো প্রশ্ন জমা থাকলেও মুখে কোনো কথা সরল না। আকাশ অত্যন্ত শীতল কণ্ঠে জানিয়ে দিল যে এই বর্তমান আভিজাত্যের জীবনে অরণির মতো অশিক্ষিত গ্রাম্য মহিলার কোনো স্থান নেই। এই বাক্যগুলো অরণির হৃৎপিণ্ডকে এই ফোড়োফোড় করে দিল, কিন্তু সে অসীম ধৈর্য নিয়ে এক ফোঁটাও চোখের জল ঝরাল না। সে শান্তভাবে কলমটা তুলে নিয়ে কোনো প্রতিবাদ বা অভিযোগ ছাড়াই দলিলে সই করে দিল। সই করার পর সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে আবার থামল এবং আকাশের দিকে ফিরে ধীর কণ্ঠে বলল, আজ তুমি আমাকে বিসর্জন দিলে না, বরং নিজেকে অনেক বেশি ছোট করে নিলে। এই বলে সে আকাশের জীবন থেকে চিরকালের জন্য প্রস্থান করল। সেদিন কোনো কান্নাকাটি বা উচ্চবাচ্য হল না, কেবল একটি পবিত্র সম্পর্ক নিভৃতে শেষ হয়ে গেল। কয়েকদিন পরেই রূপপুর গ্রামে লোকমুখে চাউর হল যে অরণির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এবং সে কোথায় কিভাবে আছে তা কেউ জানে না। মানুষজন কটু কথা ছড়াতে লাগল যে সে হয়তো অপমানে আত্মঘাতী হয়েছে, কিন্তু প্রকৃত সত্যটি ছিল অনেক বেশি ভিন্ন, গভীর এবং যন্ত্রণাদায়ক। কারণ যাকে সবাই মৃত বা শেষ বলে ধরে নিয়েছিল সে তখন তার জীবনের সবচেয়ে বড় ও মহান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। বন্ধুগণ, জীবন মাঝে মাঝে আমাদের ঠিক সেই জায়গাতেই ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে আমরা একদিন পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। আর আকাশের জীবনেও ঠিক তেমন এক মুহূর্ত ঘনিয়ে আসছিল। কয়েক বছর পেরিয়ে গেছে, আকাশ এখন আর সেই অভাবী তরুণটি নেই। সে এখন কোটি কোটি টাকার মালিক, তার অঢেল প্রতিপত্তি। কিন্তু এত কিছুর পরেও তার মনের মণিকোঠায় প্রশান্তি বলতে কিছুই ছিল না। রাতের নিস্তব্ধতায় যখন সে একা থাকত তখন তার চোখের পাতা এক হতো না। তার অবচেতন মনে বারবার অরণির সেই শেষ কথাটি প্রতিধ্বনিত হতো, আজ তুমি নিজেকে ছোট করে নিলে। অরণির সেই কণ্ঠস্বর তাকে এক মুহূর্তের জন্যও শান্তিতে ঘুমাতে দিত না। একদিন দুপুরবেলা রোদ যেন আগুনের হলকা ঢালছিল, ঠিক তেমনি যেমন কয়েক বছর আগে রূপপুরের আকাশে জ্বলত। আকাশ তার দামি এসি গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিল। গাড়ির ভেতরে মিহি সুরের গান বাজছিল, কিন্তু তার মনের ভেতরটা একদম শূন্য হয়েছিল। হঠাৎ ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামল এবং বাইরে মানুষের চিৎকার ও যানবাহনের হর্নের কোলাহলে তার মনোযোগ বিঘ্নিত হল। সে ফোনের স্ক্রিনে ব্যস্ত থাকলেও অজান্তেই তার দৃষ্টি জানালার বাইরে চলে গেল। সে দেখল একজন শীর্ণকায় মহিলা রাস্তার পাশের ময়লার স্তূপ থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে আবর্জনা করাচ্ছে। তার পরনের কাপড়টি ছেড়ে ঝুরঝুরে হয়ে গেছে এবং নোংরা আবর্জনায় তার দু হাত মাখামাখি। আকাশ প্রথমে অবজ্ঞায় মুখ ফিরিয়ে নিতে চাইলেও তার বুকের ভেতরটা ধক করে উঠল। পরিচিত একটি আদল মনে হতেই সে আবার জানালা দিয়ে খুঁটিয়ে দেখল এবং যখন সেই মহিলার মুখটি স্পষ্ট হল তখন আকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওটা আর কেউ নয়, স্বয়ং অরণি ছিল। হ্যাঁ, সেই অরণি যে একদা আকাশের জীবনের রানী হওয়ার যোগ্য ছিল, সে আজ পথের ভিখারিনীর মতো ময়লা কোড়াচ্ছিল। আকাশের হাত থেকে দামি ফোনটি পুড়ে গেল এবং সে পাগলের মতো গাড়ি থেকে বেরিয়ে এসে অরণির নাম ধরে ডাকল। অরণি ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকাল, কিন্তু তার সেই দৃষ্টিতে কোনো আক্ষেপ বা রাগ ছিল না। সেখানে কেবল এক সীমাহীন মহাজাগতিক নীরবতা ছিল। আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল কেন সে নিজের এই দুরবস্থা করেছে। আকাশের কণ্ঠে অপরাধবোধ থাকলেও অরণি নিরুত্তর থেকে আবার মাথা নিচু করে নিজের কাজে মন দিল। আকাশ তা সহ্য করতে না পেরে অরণির হাত চেপে ধরে নিজের সাথে নিয়ে যেতে চাইল।
কিন্তু অরণি অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, আমার গায়ে হাত দিও না। এই একটি বাক্যে আকাশের দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। সে পকেট থেকে একতারা নোট বের করে অরণির দিকে বাড়িয়ে দিয়ে বলল, সে যত চায় টাকা দেবে। কিন্তু অরণি সেই টাকার দিকে ভ্রুক্ষেপ না করে ম্লান হেসে জানাল যে সে কারো ভিক্ষা গ্রহণ করে না। আকাশ হতভম্ব হয়ে জানতে চাইল, তবে সে কেন এই নোংরা আবর্জনা নিয়ে পড়ে আছে? অরণি গভীর দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, কারণ কিছু মূল্যবান জিনিস হারানোর পরেই খুঁজে পাওয়া যায়। আকাশের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মনে হচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারী অন্য কোনো গ্রহের মানুষ। ট্রাফিক সিগন্যাল সবুজ হয়ে গেল, পেছনে অসংখ্য গাড়ি হর্ন দিচ্ছিল, কিন্তু আকাশ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, আর অরণি আবার তার থলে নিয়ে আপন মনে কাজ শুরু করল। সেদিন আকাশ আর অফিসে গেল না। সে দূর থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অরণির প্রতিটি চলন পর্যবেক্ষণ করতে লাগল। যখনই কেউ অরণিকে ধাক্কা দিয়ে চলে যেত, তখন আকাশের কলিজা ছেড়ে আসছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল এবং মানুষজন নিড়ে ফিরতে শুরু করল। অরণি তার বিশাল থলেটি কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলে আকাশ ও ছায়ার মতো তার পিছু নিল। সে জানতে চাইছিল এই চরম অধঃপতনের পেছনের রহস্যটা কি। অরণি একটি ঘিঞ্জি গলির ভেতর দিয়ে একটি জীর্ণ ভাঙাচোড়া বাড়ির ভেতরে ঢুকে পড়ল এবং আকাশ ও দ্বিধা কাটিয়ে ভেতরে পা রাখল। ভেতরে যা দৃশ্য আকাশ দেখল, তাতে তার সারা পৃথিবী ওলটপালট হয়ে যাওয়ার উপক্রম হল। কারণ যা সে আবর্জনা ভাবছিল তা আসলে কারো বেঁচে থাকার শেষ অবলম্বন। কিছু সত্য মানুষের সামনে এত দেরিতে আসে যে তার সংশোধনের আর কোনো পথ থাকে না। আকাশ দেখল সেই ভাঙা ঘরের ভেতরে প্রায় শতাধিক অনাথ ও দুস্থ শিশু রয়েছে। কেউ মাটিতে বসে পড়াশুনো করছে, কেউ খাবারের অপেক্ষায় কোনায় বসে আছে, আর অরণি পরম মমতায় তাদের সবাইকে খাবার পরিবেশন করছে, কারো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার সারা শরীরে ক্লান্তি থাকলেও তার হাসিতে স্বর্গীয় এক প্রশান্তি বিরাজ করছিল। আকাশ দরজায় দাঁড়িয়ে অশ্রু সজল কণ্ঠে জানতে চাইল এই শিশুদের পরিচয় কি এবং অরণি কেন এই পথ বেছে নিয়েছে। অরণি পেছন ফিরে শান্তভাবে বলল, এটিই আমার নতুন জগৎ। যেদিন তুমি আমায় ছুঁড়ে ফেলেছিলে, সেদিন আমি আত্মহত্যা না করে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তাদের জন্য বাঁচব যাদের এই নিষ্ঠুর পৃথিবী ছুঁড়ে ফেলেছে। এই শিশুরা কারোর নয়, কেউ নর্দমায় পড়েছিল, কেউ আস্থা কুড়ে, আমি তাদের তুলে এনেছি। আকাশ কাঁদতে কাঁদতে জানতে চাইল, তবে কেন সে আবর্জনা কোরায়? অরণি স্মিত হেসে জানাল যে মানুষ যেসব বাতিল জিনিস আবর্জনা হিসেবে ফেলে দেয়, সেগুলো কুড়িয়ে বিক্রি করেই সে এই শিশুদের মুখে দুবেলা অন্ন তুলে দেয়। যা মানুষের কাছে আবর্জনা, তা এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ। এই পরম সত্যটি শোনার পর আকাশ পুরোপুরি ভেঙে পড়ল এবং অরণির পায়ে লুটিয়ে পড়ে অঝোরে কাঁদতে কাঁদতে ক্ষমা ভিক্ষা করল। সে তার সমস্ত ধনসম্পদ দিয়ে সব ঠিক করে দেওয়ার অঙ্গীকার করল। কিন্তু অরণি নিঃশ্বাস টেনে বলল, আকাশ, পৃথিবীতে সব জিনিস মেরামত করা যায় না। তুমি আমাকে হারাওনি, বরং তুমি নিজের ভেতরের সেই সহজ সরল মানুষটিকে হারিয়ে ফেলেছ। আকাশের কাছে আর বলার মতো কোনো শব্দ অবশিষ্ট ছিল না। কিছুদিন পর অরণি সেই সমস্ত শিশুদের নিয়ে আবার তাদের পুরনো গ্রাম রূপপুরে ফিরে এলো এবং সেখানে সে নিজের পরিচয়ে একটি নতুন জীবনের সূচনা করল। সে গ্রামে একটি ছোট পাঠশালা শুরু করল, যেখানে এই অনাথ শিশুদের পাশাপাশি গ্রামের অভাবী শিশুরাও শিক্ষা পেত। শুরুতে গ্রামবাসী তাকে অবজ্ঞার চোখে দেখলেও অরণির ত্যাগ ও মহত্ব দেখে তারা শ্রদ্ধায় মাথা নত করল। আকাশও রূপপুরে ফিরে এলো এবং দূর থেকে কেবল অরণির সেই আলোকবর্তিকা হওয়ার দৃশ্য দেখে চোখের জল মুছতে লাগল। সে এখন অঢেল সম্পদের মালিক হলেও অরণির সেই পবিত্র সান্নিধ্য পাওয়ার অধিকার চিরতরে হারিয়ে ফেলেছে। আর ঠিক এখানেই আমাদের এই কাহিনীর ইতি ঘটে বন্ধুগণ। তবে এই গল্পের শিক্ষাটি আপনাদের হৃদয়ে আজীবন রেখাপাত করে যাবে। যাকে সমাজ বা ব্যক্তি তুচ্ছকিবে ত্যাগ করে, সেই হয়তো কারোর পুরো পৃথিবীর আলো হয়ে দাঁড়ায়। যদি এই মর্মস্পর্শী কাহিনীটি আপনাদের হৃদয়কে এক মুহূর্তের জন্য হলেও স্পর্শ করে থাকে এবং আপনাকে জীবনের মূল্যবোধ নিয়ে ভাবতে বাধ্য করে, তবে দয়া করে এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আকাশের এই পরিণতি কি সঠিক ছিল এবং অরণির নেওয়া এই মহৎ সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কি। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।
দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এক জীবনমুখী সত্য কাহিনীর সাথে। ধন্যবাদ।